1971 সালের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গড়েছিল শেখ হাসিনার সরকার। এই ট্রাইব্যুনালে গণহত্যা ও গুরুতর অপরাধের অভিযোগে বিরোধী দলের শীর্ষ নেতাদেরও অভিযুক্ত করা হয় এবং একে একে কার্যকর হয় তাদের ফাঁসি। তবে নিজ হাতে গড়া সেই ট্রাইব্যুনালেই নিজের ফাঁসির রায় শুনলেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব। এই ট্রাইব্যুনালটা যেন স্থায়ী থাকে। মনে আছে সালাউদ্দিন কাদের চৌধুরীর এই কথাটি? 2010 সালে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হওয়ার পর এভাবেই বলেছিলেন প্রয়াত এই বিএনপি নেতা। সালাউদ্দিন কাদের চৌধুরীর এই কথাটির প্রতিফলনই যেন আজ ঘটল। নিজের তৈরি ট্রাইব্যুনালে নিজের ফাঁসির রায় শুনলেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। স্বাধীনতার 41 বছর পর মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার করার জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। খুন, ধর্ষণ, গণহত্যার অভিযোগ তুলে জড়িতদের পাশাপাশি অভিযুক্ত করা হয় বিএনপি জামায়াতের শক্তিশালী রাজনৈতিক নেতাদেরও। এর মধ্যে অধিকাংশই ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর। অভিযুক্ত এসব নেতাদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে উত্থান হয় গণজাগরণ মঞ্চের। সেই মঞ্চ থেকে টানা কয়েকদিন ধরে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি তোলা হয়। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় ফাঁসি কার্যকর হয় জামায়াত নেতা মীর কাশেম আলী, সাবেক আমির মতিউর রহমান নিজামী, দুই সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান, দলটির সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর। এছাড়া জামায়াতের আমির গোলাম আজম ও বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলিমের মৃত্যুর কারণে তাদের আপিল নিষ্পত্তি করা হয়। জামায়াত নেতা দেলোয়ার হোসেনকে প্রথমে ফাঁসির রায় দিলেও পরে আপিল করলে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পরে দীর্ঘদিন কারাবাস থাকার পর 2023 সালের 14 আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। এই ট্রাইব্যুনাল ঘিরে বিতর্ক আজও চলছে। জামায়াত ইসলামীর অভিযোগ, বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায় তৎকালীন শেখ হাসিনার সরকার। তবে পাল্টিয়েছে সেই প্রেক্ষাপট। তীব্র জনরোষে আজ দেশ ছেড়ে পলাতক শেখ হাসিনা সহ দলের অধিকাংশ নেতারা। এদিকে দেশের রাজনীতির মাঠে এত বছর কোণঠাসা হয়ে থাকা দলগুলোর পদচারণা বেড়েছে। আজ গণহত্যার অপরাধে হাসিনা নিজেই অপরাধী। যুদ্ধাপরাধের বিচারের নামে যে বিশেষ আদালত বানিয়েছিলেন শেখ হাসিনা, নিজের বানানো সেই আদালতেই আজ নিজের বিচারের রায় দেখলেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘ 3 মেয়াদের শাসনামলে দেশে গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। গুম, খুন ও ভয়াবহ নির্যাতনের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দল এবং ভিন্ন মতাবলম্বীদের দমন করে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ 2024 সালের জুলাই আন্দোলনে তার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে প্রায় 1400 তরুণ ছাত্র জনতাকে হত্যা করেছে। আদালতে এমন অভিযোগ প্রমাণিতও হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়াবহ হত্যাযজ্ঞের চিত্র। এই অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। যদিও রায় ঘোষণার আগেই তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন, আর তার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়। এই ঘটনা দেশের ইতিহাসে এক বিরল ও নাটকীয় অধ্যায় সূচনা করল। মানবতা বিরোধী অপরাধের জন্য একসময় নিজেই যে মঞ্চ বানিয়েছিলেন, নিজের বানানো সেই মঞ্চেই ফাঁসির রায় শুনলেন শেখ হাসিনা। আরিফ হাসান, এটিএন নিউজ।